সময় গেলে সাধন হবে না। লালনের সেই বিখ্যাত উক্তিটি মাঝে মাঝেই মনে পড়ে, সময় গেলে সাধন হবে না। সবাইকে স্বাগতম আতিক ফিজিক্স সলিউশনে, একই সাথে ফেসবুকে এবং ইউটিউবে। সময় গেলে সাধন হবে না কথাটি বললাম মূলত অনার্স প্রথম বর্ষের জন্য। পদার্থবিজ্ঞানে যারা অনার্স ভর্তি হয়েছ ন্যাশনাল ইউনিভার্সিটিতে, তাদের জন্য কিছু টিপস। পরিচয় দিয়ে নেওয়াটা ভালো। অনেকেই নতুন দেখো, হ্যাঁ, আমার পেজটাতে অনেকেই নতুন আছো, পরিচয় দিয়ে রাখা ভালো। আমি কে এম আতিকুর রহমান আতিক, আতিক স্যার। পদার্থবিজ্ঞানে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীতে 36তম বিসিএসের মাধ্যমে সরকারি কলেজে, সিরাজগঞ্জ সরকারি কলেজে ফিজিক্সের প্রভাষক পদে কর্মরত আছি। একই সাথে এটি একটি ন্যাশনাল ইউনিভার্সিটির একটা অংশ। তো ন্যাশনাল ভার্সিটির অধিভুক্ত কলেজগুলোতে, ন্যাশনাল ভার্সিটিতে আর কি অনার্স ফিজিক্স পড়ানো হয়। 4টা বছরেই অনার্স পড়ানো হয়, অনার্স 4 বছরের কোর্স। তো এখানে প্রথম বর্ষে দেখা যায় ছেলেপেলে প্রচুর ফেইল করে, সরাসরি ফেইল, ফেইলড না ফেইল, মানে একদম ফেল। সেটাকে বাংলায় বলে ইমপ্রুভমেন্ট, অনেকে বলে ইমপ্রুভমেন্ট। তো এটা জাস্ট মনোযোগের অভাব। যদি সময় মতো, সময় গেলে সাধন হবে না, এই তত্ত্ব মেনে চলে সময় মতো কোর্সগুলো করা যায়, তাহলে কিন্তু অবশ্যই সিজিপি 4 এর মধ্যে 4 তোলা সম্ভব এই 3টি কোর্সে। কারণ প্রথম বর্ষে আছে 3টি মাত্র কোর্স, মেজর 1, মেজর 2, মেজর 3। এর জন্য আমার পেইড কোর্সও চলমান আছে। হোয়াটসঅ্যাপে এই নম্বরে যোগাযোগ করলে জানতে পারবে। ভর্তিও চলমান আছে, কারণ ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে লাইভ নেওয়া হয়। ডেলি রুটিন করে, রাতে ক্লাসগুলো নেওয়া হয় স্বভাবতই। তো 6 মাস পর্যন্ত ক্লাসগুলো রেকর্ড থাকে, এই জন্য পেইড কোর্সে ভর্তি চলমান। আর দ্রুতই পরীক্ষা কিন্তু সামনে এগিয়ে আসতেছে। অনার্স প্রথম বর্ষে 24-এ যারা পরীক্ষা দেবে, ফর্ম ফিল আপ শেষ, তাদের জন্য কিন্তু বেশি সময় নেই। তাদের জন্য পেইড কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই স্বল্প মূল্যে কিন্তু পেইড কোর্সটা পাচ্ছ। যোগাযোগ করবে। আর 2025-এ যারা পরীক্ষা দেবে, নিউ ফার্স্ট ইয়ার, তাদের জন্য আরো সুখবর, তাদেরও পেইড কোর্স চলমান, ভর্তি চলছে। ওকে, এবং ক্লাসও চলছে। ওকে, পেইড কোর্সে ক্লাসও চলমান, ভর্তিও চলমান। অনেকে ফোন করে, অনেকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিন্তু তথ্যগুলো জানতে চায়। সবই চলমান, ক্লাসগুলো 6 মাস রেকর্ডেড থাকবে। তো আজকে একটি ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি আমি। হ্যাঁ, কারণ আমাদের জানতে হবে কিভাবে পড়ানো হয়, কি পড়াই আমি। হ্যাঁ, এই যে এইখানে যে ক্লাসগুলো আমি নিচ্ছি, সেইভাবেই কিন্তু একইভাবে কিন্তু লাইভে ক্লাস নেওয়া হয় ফেসবুক গ্রুপের মাধ্যমে। হ্যাঁ, পেইড কোর্স যেহেতু, পেইড করলে অ্যাড করা হয়। তো অনার্স প্রথম বর্ষের মেজর 2 কোর্সের নাম হচ্ছে ধর্ম তরঙ্গ স্পন্দন। তো শেষ চ্যাপ্টারটা হচ্ছে স্পন্দন, এন্ডিং আর কি। শেষ চ্যাপ্টারটা হচ্ছে কি স্পন্দন আর কি। এইখানের একটা প্রশ্ন আছে, গ বিভাগে আসে, খুব সচরাচর কমন একটা প্রশ্ন, মাঝে মাঝেই বোর্ডে আসে আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে টানা তারের আর কম্পনের বেগ এবং কম্পাঙ্কের রাশিমালা। সেটা আমরা আজকে প্রতিপাদন করব। ওকে, টানা তারের আর কম্পনের বেগ ও কম্পাঙ্কের রাশিমালা প্রতিপাদন। এই প্রশ্নটা কিন্তু আজকে আমরা পড়বো। টানা তার, টানা তার একটু আঁকাবো আমরা। টানা তার কি? তারকে টেনে শক্ত করে ধরলেই কিন্তু টানা তার, এটাও কিন্তু বলা যায়। যেমন গিটারের তার কি টানা তার, আঘাত করলে টিং টিং সাউন্ড হবে। এক একটার এক একটা কম্পাঙ্ক, চিকন থেকে চিকনও তার আছে, মোটা তারও আছে। তোমরা বাসায় বাসা বাড়ির ছাদে কাপড় শুকাতে দাও, সেটিও কিন্তু একটা টানা তার। ওটাকে উপর দিক টেনে ছেড়ে দিলে দুলতে থাকে এবং একটা শব্দ উৎপন্ন হয়, দেখি টেনে যদি উপর দিক ছেড়ে দিই, টেনে ধরি, তাহলে কিভাবে কম্পিত হয় এবং টানাতারের বেগ এবং কম্পাঙ্কের রাশিমালাটা কেমন আসে। এর জন্য একটা চিত্র আবশ্যক প্রয়োজন। ওকে, তো দেখি আমরা চিত্রটা আমাদের আঁকাতে হবে। ওকে, চিত্রটাই মূলত মেইন আমি বলবো আর কি। ওকে, একটু রিফর্ম করে নিচ্ছি। ওকে,
দেখো আমি যেটুকু টেনে উপর দিক ধরলাম ছেড়ে দিলাম ওইটুকু একটু কার্ভের মতো হয়ে গেল না, কার্ভ, বৃত্তের চাপের মতো হয়ে গেল, কার মতো, বৃত্তের চাপের মতো হয়ে গেল। তাহলে কাল্পনিকভাবে তোমাকে একটা বৃত্তের কেন্দ্র ধরতে হবে, এর একটা বৃত্ত চাপ, একটা বৃত্ত চাপ, প্রথমে কিন্তু আসল কাজটা সেরে ফেলতে হবে। এখন এইখানে কাল্পনিকভাবে জয়েন করলে সেটা কি হবে, বৃত্তের ব্যাসার্ধ, কি হবে, বৃত্তের ব্যাসার্ধ। তো এগুলোকে আমরা দেব আর, আর এখান থেকে এটাও জয়েন করলে এটাও হবে বৃত্তের ব্যাসার্ধ আর, ওকে, এটাও বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে এখানে টানটা কোথায়? এই যে টেনে উপর দিক তার ধরছো, নিচ দিক তার তারপর নেমে যাবে, এই টানগুলো কাজ করবে এই স্পর্শক বরাবর, কি বরাবর, এই স্পর্শক বরাবর, তারের টান টি, তারের টান টি। এই যে তারের নামটা আমি দিলাম এবি, ফুল তারের নাম এবি, এবং যতটুকু বাঁকা হবে সেই অংশটুকুর নাম হবে হচ্ছে, সেই অংশটুকু হবে পি কিউ দিলাম, পি কিউ বৃত্তের চাপ, তাকে তারকে টেনে দিলাম হলো কিন্তু বৃত্তের চাপ। ওকে, এটা একটু মুছে গেছে, আমি দিয়ে দিলাম। হুম, ওকে। এই যে তারের টান এই জায়গায় স্পর্শক বরাবর ক্রিয়া করে, টান একটি ভেক্টর রাশি, কি রাশি, টান একটি ভেক্টর রাশি। এটাকে দুইটি উপাংশে ভাগ করা যায়। কয়টা উপাংশ, দুইটা উপাংশ, একটা হচ্ছে ভূমি বরাবর, ওকে, এই টানের জন্য এটা ভূমির উপাংশ বললাম। আচ্ছা ভূমি কিংবা উলম্ব সেটা পরে আসতেছি। ওকে, এইখানে উৎপন্ন কোণ থিটা, এইখানে উৎপন্ন কোণ থিটা, দুইটাই সমান কোণ, তাহলে এটাও কত হবে, থিটা। ওকে, তো এইটা যদি থিটা হয় তাহলে কি হচ্ছে, এটা থিটা হলে তোমার এই উপাংশটা হবে টি কস থিটা। তুমি জানো যার সাথে থিটা সেটি হয় কজ উপাংশ, এবং যার সাথে থিটা নেই, কোনটার সাথে থিটা নেই, এইটার সাথে থিটা নেই, এইটা হবে টি সাইন থিটা, ডান পাশের টানের জন্য। বাম পাশের টানের জন্য এই পাশে হবে হচ্ছে এটাও থিটা, একটু সোজা করে দেই, এটা হবে হচ্ছে টি কস থিটা, আর এই বাম পাশের টানের জন্য সাইন থিটা হবে হচ্ছে টি সাইন থিটা থেকে লম্ব বরাবর, এইটাও টি সাইন থিটা। উপাংশের বিভাজন করলাম ভেক্টরের কনসেপ্ট ফ্রম এইচএসসি ভেক্টর। ওকে, তোমাদের মেজর কোর্স 1 বলবিদ্যাত ভেক্টর আছে, এগুলো কিন্তু এ টু জেড আমি পড়াই উপাংশ সহ। তাহলে কি হচ্ছে, এটাও থিটা, সরি, এই টি এর থিটার সাথে যেটা সেটা হবে টি কস থিটা, আর যেটা এই টি কস থিটার সাথে লম্বভাবে নিচের দিকে কাজ করতেছে কেন্দ্র বরাবর, সেটাকে বলবো আমরা টি সাইন থিটা। তাহলে এই পাশের জন্য টি সাইন থিটা একটা, এই পাশের জন্য টি সাইন থিটা একটা। এই কস থিটাটা কি করে, এগুলো কিন্তু তোমাকে বাংলাতে একটু ব্যাখ্যা করতে হবে, যদি পারো লিখতে পারবে, না পারলে মুখস্থ করলে কিন্তু মেইন পয়েন্টটাই চলে যাবে। ওকে, তো এই দুটো জিনিসটা পরস্পর দুই দিকে বিপরীত দিকে কাজ করে ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে কি বরাবর, টান কেন্দ্র বরাবর, কারণ তারটা তো নিচের দিকে নামবে, তারটা তো ছড়ায় যাবে না। হ্যাঁ, এটা তো তরঙ্গ না যে সামনের দিকে ঝাঁকি দিলাম সামনে ঢেউটা সামনের দিকে গেল, উপর নিচ, এটা এক ধরনের তরঙ্গ আর কি, কিন্তু অগ্রগামী তরঙ্গ না, কিন্তু এটা উপরে এবং নিচে যাচ্ছে। ওকে, আবার স্বাভাবিক হয়ে আসবে, নিচের দিকে সব টান কাজ করতেছে, এটা কেন্দ্র ও। তাহলে এই ব্যাখ্যাগুলো দিয়ে নিবে, এবি তার পিকিউ বৃত্তের চাপ উৎপন্ন হয়েছে, এখানে টানের এই উপাংশ। ওকে, তাহলে এখন লিখতে হবে কেন্দ্র বরাবর মোট টান। সমাধানের মধ্যে লিখতে হবে তোমাকে যে ক্যালকুলেশন মেইনটা আর কি, কেন্দ্র বরাবর মোট টান, মোট টান টু টি সাইন থিটা। তোমরা টি সাইন থিটা যোগ টি সাইন থিটা সমান সমান কি, টু টি সাইন থিটা, সেটাকে আমি সরাসরি লিখলাম টু টি সাইন থিটা। এখন এরপরে লিখবো আমি টু টি থিটা, কেন, থিটা ক্ষুদ্র হলে, কি বললাম, থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা সমান সমান থিটা, মনে থাকে জানো। এখন আমার কাজ করতে হবে কি, কেন্দ্রমুখী বল কি করতে হবে, টার্গেটটা কি, কেন্দ্রমুখী বল এবং মোট টান সমান, টানও কেন্দ্র বরাবর, কেন্দ্রমুখী বলও কেন্দ্র বরাবর। তাহলে কেন্দ্রমুখী বলের মধ্যে বেগ আছে, তাহলে আমি বেগ বের করতে পারবো। বেগ বের করতে পারলে কম্পাঙ্ক খুব সহজে বের করে যাবে, কিভাবে, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, কি ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ওকে, তাহলে আমরা আসি কি বলবো, এবার বলবো আমরা কেন্দ্রমুখী বল বের করার জন্য আমাদের শুরু করতে হবে ভর দিয়ে। মনে করি, ধরতেও পারো মনে করতেও পারো। ওকে, মনে করি তারের প্রতি একক দৈর্ঘ্যের ভর সমান সমান এম।
প্রতি একক দৈর্ঘ্যের ভর সমান সমান এম, এটা ধরলাম আর কি। আবার পি কিউ সমান সমান, দেখো তো এটা কেউ বুঝলা কিনা, আর গুণন 2 থিটা, ছোট্টবেলার সূত্র, এস ইকাল টু আর থিটা। কি এস ইকাল টু আর থিটা? এই পি কিউ হচ্ছে এস, এস আর হচ্ছে কি ব্যাসার্ধ, থিটা হচ্ছে কি কেন্দ্রে উৎপন্ন মোট কোণ, কেন্দ্রে উৎপন্ন মোট কোণ, মোট কোণ কত? 2 থিটা, থিটা যোগ থিটা হচ্ছে 2 থিটা। তাহলে পি কিউ অংশের কতটুকু দৈর্ঘ্য হলো ও কতটুকু পরিমাণ হলো? আর গুণন 2 থিটা। এস বৃত্তচাপের দৈর্ঘ্য, এস পি কিউ কি বৃত্তচাপের দৈর্ঘ্য। তাহলে প্রতি একক দৈর্ঘ্যের ভর এত, অতএব পি কিউ অংশের ভর বড় এম ধরলাম ইকুয়াল টু কত হবে? প্রতি একক দৈর্ঘ্যের ভর এম, পি কিউ ভর মানে একটি কলার দাম 5 টাকা, দুইটি কলার দাম কত? 5 গুণন 10। তেমনি প্রতি একক দৈর্ঘ্যের ভর এম, পি কিউ একটা দৈর্ঘ্য, পি কিউ অংশের ভর সমান সমান এম গুণন এটা, আর গুণন 2 থিটা। একদম ডালের মতো সহজ নাকি, না কি বলবো? ডালের মতো সহজ আর কি, বা পানির মতো সহজ, যেটাই বলো না কেন। ওকে, বা প্রোটিনের মতো সহজ, ডাল তো একটা প্রোটিন। এই হচ্ছে পিকিউ অংশের ভর। তো ভর বের হয়ে গেলে আমাদের কাজ করার সুবিধা হবে কি? কেন্দ্রমুখী বল। কি বল? কেন্দ্রমুখী বল। আমি একটু এই পাশে লিখছি, তোমরা সিকোয়েন্স বুঝতেই পারতেছো কিভাবে যাবে, এত ছোট তোমরা না। এরপর আসছে কেন্দ্রমুখী বল এফসি, এম ভি স্কোয়ার ভাগ আর। ওকে, এখন এই এম এর মান এখানে আমি বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের একটা এফসি আসবে বা কেন্দ্রমুখী বলের মান আসবে। এফসি ইকুয়াল টু এম, ওখানে বসালে কি হচ্ছে? এম গুণন আর গুণন 2 থিটা গুণন ভি স্কোয়ার আর, আর আর কাটা, তা থাকলো কি এম গুণন 2 থিটা গুণন ভি থাকলো। কেন্দ্রমুখী বল কাজ করে কেন্দ্র বরাবর, কি বরাবর? কেন্দ্র বরাবর। আর মোট টান কি কাজ করতেছে কোন বরাবর? কেন্দ্র বরাবর। সুতরাং সুতরাং ওকে, সুতরাং খেলা কিন্তু প্রায় শেষের পথে। ওকে, সুতরাং কি বলবো? কেন্দ্রমুখী বল এম গুণন 2 থিটা ইকুয়াল 2 থিটা গুণন ভি স্কোয়ার ইকুয়াল টু 2 টি থিটা, 2 টি থিটা। 2 টি সাইন থিটা ছিল, সেটা হয়ে গেল 2 টি থিটা, এটা আগেই ছিল। ওকে, কি আসতেছে এখন? 2 ক্রস থিটা ক্রস, এভাবে কিন্তু কাটবে না, ভ্যানিশ করে দেবে এটা, সরি 2। ওকে, তাহলে কি থাকতেছে? তাহলে থাকতেছে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু টি ডিভিশন এম, ভি ইকুয়াল টু রুট টি ডিভিশন এম। টানা তারের আর কম্পনের জন্য বেগের রাশিমালা প্রতিপাদিত হলো। কি খুব কঠিন? কঠিন না, জাস্ট প্রপার প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ভি, ভি আসলে কি করা যেতে পারে? যদি বেগের সমীকরণ বলে এই পর্যন্তই, আর যদি কম্পাঙ্কের সমীকরণ বলে তাহলে আর কিছু লাইন করতে হবে। কিভাবে? অতএব আমরা জানি, একটু রেড পেনটা বাড়বে, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এত ভি ইকুয়াল টু এফ ল্যামডা ইকুয়াল টু রুট টি বাই এম। তাহলে এফ ইকুয়াল টু কত? এফ ইকুয়াল টু 1 বাই ল্যামডা টি সরি 2 না, টি ডিভিশন এম। এই হলো আমার টানাতারে আর কম্পনের জন্য কম্পাঙ্কের রাশিমালা। 7 নম্বর থাকতে পারে এই প্রশ্নটাতে, এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে এইভাবেই কিন্তু আমি আমার কোর্সের সমস্ত প্রশ্নের প্রুফ কিন্তু এভাবে করে দিই। ক্লাসগুলো টেনে টেনে সবাই দেখে, 6 মাস পর্যন্ত থাকে, নোট করে নেয়, এবং সাজেশন ভিত্তিক কিন্তু পড়ানো হয়, সম্পূর্ণ সাজেশন ভিত্তিক। তো যাই হোক, ক্লাসটি ভালো লাগলে শেয়ার করবে, লাইক দিবে, ফেসবুকে লাইক কমেন্টস ফলো করতে ভুলবে না। আর ইউটিউবে তো অবশ্যই থাকছে আতিক ফিজিক্স সলিউশন নামে, সাবস্ক্রাইব করতে বা শেয়ার করতে বা লাইক কমেন্টস করতে ভুলবে না। তো পেইড কোর্স চলমান আছে, ভর্তি চলমান আছে, আবারও বলছি, যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপের এই নাম্বার থাকতেছে, অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিতে পারে, এটা আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার, ব্যক্তিগত নাম্বার কিন্তু। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকবে। ভবিষ্যতে আরো ফ্রি ক্লাস নিয়ে হাজির হব। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ।